মুহূর্তে ঠিক কি পর্যবেক্ষণ, মানে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সত্যি কি বন্ধের মুখে? তাহলে কোন কোন ব্যবসায় কোপ পড়তে চলেছে? ভারতের কতটা রাফ অ্যান্ড টাফ স্ট্যান্ডিং পয়েন্ট রয়েছে এই মুহূর্তে? তথ্য তুমি জানাচ্ছ যে এই মুহূর্তে ভারতের তরফে একটা কড়া সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি, এবং তার যে প্রেক্ষাপটটা হয়তো আগেই রচিত হয়েছিল। কারণ তুমি দেখবে যে আমরা এর আগে বলেছিলাম কি যে মার্চ মাসে কিছু ঘটতে চলেছে, বাংলাদেশের জন্য বড় কিছু ঘটবে। এবং তুমি দেখবে চীনে গেছিলেন, আমরাই প্রথম বলেছিলাম যে মোহাম্মদ ইউনূস তিনি চীনে যাবেন, এবং সেখানে গিয়ে তিনি এমন কিছু কাণ্ড কারখানা করেছেন যেটা ভারতের পক্ষে হয়তো আর মেনে নেওয়া সম্ভব নয়। যে কারণে চীনে গিয়ে একটা ক্ষুদ্র দেশ বাংলাদেশ এবং তার যে অন্তর্বর্তীকালীন প্রধান মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে 7 সিস্টার ল্যান্ডলক 7 সিস্টারে এসে ব্যবসা করুন, তিনি চীনকে আহ্বান করছেন। এবং সাগরে নাকি বাংলাদেশি মূল এই মুহূর্তে গার্ডিয়ানের রোল প্লে করছে। এই সমস্ত বক্তব্যের পর অনেকেই মনে করেছিল যে কিছু একটা ঘটতে চলেছে বা ঘটতে পারে, কারণ ভারত বারে বারে বন্ধুত্বের হাত বাড়িয়েছে, বন্ধুত্বের কথা বলেছে। এবং তুমি দেখবে বিমস্টেক ও ভারত উদ্বেগের কথা বলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক অনিশ্চিত থাকলেও প্রথমার্ধে পরে নিশ্চিতভাবে সেই বৈঠকটি হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী ভারতের সদিচ্ছার কথা বলেছেন, উদ্বেগের কথা বলেছেন। জেকে সেই বাংলাদেশ জুড়ে জঙ্গিদের বাড়বাড়ন্ত, একের পর এক বাড়ি ঘর ভাঙচুর, একদম নৈরাজ্যের পরিস্থিতি বাংলাদেশ চলছে, এবং তার সঙ্গে ভারত বিরোধিতা তুঙ্গে উঠেছে। তিনি কি করলেন? তিনি নির্দিষ্টভাবে বললেন যে 7 সিস্টার নিয়ে নাকি বাংলাদেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে। মোহাম্মদ ইউনূস আপনি কয়েকদিনের জন্য এসছেন, ক্ষমতায় বসেছেন, ভালো, তা বলে একটা এত বড় রাষ্ট্র সম্পর্কে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি আপনার আছে? এবং তার পাশাপাশি আপনি শিক্ষিত মানুষ, আপনি নোবেল লরিয়ার, এগুলো তো বোঝা উচিত। একই সঙ্গে তিনি কি বলছেন? তিনি চীনকে আহ্বান করছেন শিলিগুড়ি সংলগ্ন লালমনিরহাটে এসে একটা এয়ার বেস বানান। তো আপনি মুখে আসছেন, আপনার বেশ সুন্দর ছবি সব জায়গায় আপনি পোস্টার বয় হিসাবে সামনে আসছেন, কিন্তু আপনার ভেতরের যে তথ্য তা ষড়যন্ত্রমূলক বলে অনেকে মনে করছেন। আপনি ষড়যন্ত্রকারী, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, যে কারণে শেষ পর্যন্ত ভারত কড়া অবস্থানে বাধ্য হলো। ভারতকে বলা ভালো, বাধ্য করা হলো এই কড়া অবস্থান নিতে। এবং যে ছবি আমরা সন্ধেবেলা থেকেই গতকাল থেকে শুরু হয়েছে যে ভারতের তরফে নয়াদিল্লির কড়া সিদ্ধান্ত সামনে এসছে, এবং বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি সাংবাদিক সম্মেলন করেন। পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশ 2020 সাল থেকে শেখ হাসিনার সময় থেকে যে বিশেষ সুবিধা পাচ্ছিল, অর্থাৎ বাংলাদেশ, ভুটান, নেপাল এবং মায়ানমার, এই 3টে দেশে যে বিপুল পরিমাণ গার্মেন্টস অর্থাৎ বস্ত্র, বিভিন্ন পাটজাত দ্রব্য এবং অন্যান্য বিপুল পরিমাণ জিনিস আমাদের ভারতবর্ষের বিভিন্ন বন্দরকে ব্যবহার করে, এয়ারপোর্টকে ব্যবহার করে ওই সমস্ত দেশে তারা পাঠাতো। এবং সবথেকে মজার বিষয় হলো এর জন্য ভারতবর্ষ 1 টাকাও শুল্ক ধার্য করতো না এতদিন পর্যন্ত। ভাবতে হবে যে আরেকটি দেশ, হ্যাঁ প্রতিবেশী রাষ্ট্র, তাদের এই ব্যবসা সম্পূর্ণ বিনা শুল্কে চলছিল। তারপরও সে দেশের একটা বড় অংশের জঙ্গি জেহাদি তারা ভারত বিরোধিতা করছে। এবং যখন ভারত এত সুবিধা দিয়ে রেখেছে এই প্রতিবেশী রাষ্ট্রটিকে, তারা কি করলো? তারা গিয়ে চীনকে আহ্বান করছে যে আপনারা এয়ারবেস তৈরি করুন। হ্যাঁ, চীনও আমাদের গুরুত্বপূর্ণ আমাদের অ্যালায়েন্সে আছে, কিন্তু তার অর্থ তো এটা হতে পারে না যে সেই রাষ্ট্রের এয়ারবেস একদম আমাদের পার্শ্বস্থ অংশ হবে কোনো কারণ ছাড়া। যে কারণে আমাদের অনেকগুলো টেকনিক্যাল সমস্যা ছিল, সেটা উল্লেখ করা হয়েছে আমাদের ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে। এবং এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত আন্তর্জাতিক বাণিজ্য রুট বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে বলা ভালো। এবং সেই বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে আমি একটু উল্লেখ করে দেবো কী কী ক্ষতির মুখে বাংলাদেশ এই মুহূর্তে পড়ছে। প্রথম বিষয় হলো যে এই যে 3টে রুট বন্ধ হয়ে গেল, অর্থাৎ 7 সিস্টার বা আমাদের ভূমিকে ব্যবহার করে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থলবন্দর বা বন্দরকে বা এয়ারপোর্টকে ব্যবহার করে যে বাণিজ্যটা বাংলাদেশ করছিল, সেটা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে এখন থেকে সেই সমস্ত দেশে, নেপালে বা ভুটানে যদি বাংলাদেশ সেই প্রোডাক্ট পাঠাতে যায়, তাহলে কন্টেনার পিছু বাংলাদেশকে $300 থেকে $500 বেশি খরচ করতে হবে, অর্থাৎ কয়েক হাজার বা লাখ টাকা খরচ বেড়ে গেল। দ্বিতীয়ত, এই যে প্রোডাক্টগুলো পাঠাচ্ছিল তার যে সময়সীমা, কাঁচামাল বা কাঁচা প্রোডাক্ট র মেটেরিয়ালস পাঠালে সময়সীমা ধার্য করা থাকে, এখন থেকে 7 থেকে 10 দিন আরও বেশি সময় লাগবে। অর্থাৎ সেই প্রোডাক্টের
যে গুণগত মান তা নষ্ট হতে বাধ্য। এবং ভারতের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, নয়াদিল্লির এই কড়া অবস্থানের পরিপ্রেক্ষিতে যে ছবিটা আসছে তা হলো যে বস্ত্র, চামড়া এবং একই সঙ্গে অন্যান্য যে র মেটেরিয়ালস, এই সমস্ত যে ব্যবসা বাংলাদেশ সারা বছর ধরে করে, সেই ব্যবসায় একটা ইনস্ট্যান্ট এফেক্ট আসতে বাধ্য। এমনিতেই বাংলাদেশে বস্ত্রশিল্পের যারা কর্মী আছেন তারা ঠিকমতো তাদের যে বেতন পাচ্ছেন না, ফলে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই সমস্যা আরও বড় হয়ে চওড়া হয়ে সামনে দেখা দেবে। এর পাশাপাশি যে ছবিটা আসছে যে ভারতের তরফে যেভাবে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার ফলে বাংলাদেশের বিপুল পরিমাণ ক্ষতি হবে আর্থিক। সেটা বছরে $1.2 বিলিয়ন বাংলাদেশ ইনস্ট্যান্ট, এখনই যদি হয়, এক্ষুনি এই সিদ্ধান্ত যেহেতু লাগু হয়ে গেছে 8ই এপ্রিল থেকে, ফলে এবছরই বাংলাদেশের আর্থিক ক্ষতি হবে বছরে $1.2 বিলিয়ন। সেটা নিশ্চয়ই ক্যালকুলেটর বা বিভিন্নভাবে সেটা ক্যালকুলেট করা যেতে পারে যে কত টাকা ক্ষতির মুখে পড়লো বাংলাদেশ। এবং এই বিপুল পরিমাণ রাজস্ব তারা হারাবে।